মানে এমনও হয়েছে রাত্রি 11টা 11:30 বেজে গেছে, মা আমাকে একা নিয়ে ট্রেনে করে আমরা আসছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও মা আমাকে সেই মানে একা নিয়ে আসছে। তখন নানা রকম মানে ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছি, তো সেই দুঃখটা সত্যি ভুলতে পারছিলাম না। তো একটাই মানে এখন আমার সেই দুঃখটা একদম চলে গেছে। আমি এটা সব সময় মানে এটা শুধু ইন্টারভিউতে বলছি তা না, মানে আমি ওকে এমনি সময় বলি যে তুই আমার সব শখ পূরণ করে দিয়েছিস। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। গানটাকে তেমন সিরিয়াস তিনি কখনোই নেননি, মানে খুব সিরিয়াসলি ছোটবেলা থেকে গায়িকা হতে চান সেটা ভেবে গান করা নয়, ভালোবেসে মা বাবা শেখাচ্ছেন সেইভাবেই গান করা। কিন্তু গান যে তাকে তার ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে সেটা তিনি কখনোই ভাবেননি। কে রয়েছে আমাদের সঙ্গে? मैंने नहीं जाना, तूने नहीं जाना, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, एक डोर खींचे तो जा दौर चलाए, एक डोर खींचे तो जा। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দেয়াশিনী রয়, এবং সারেগামা পায় উইনার হয়ে সকলের মন, সকল শ্রোতা এবং দর্শকদের মন তিনি জিতে নিয়েছেন। শুধু এইবার নয়, এর আগেও তার গান শুনেছেন, পর্দায় সকলে দেখেছেন তাকে। তো দেয়াশিনী কেমন আছো আগে বলো, এই মোমেন্টটা তুমি উপভোগ করছো? ভালো আছি। মোমেন্টটা তো খুবই উপভোগ করছি, এবং শুধু উপভোগই না, যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছিল তখন জাস্ট ভাবতে পারছিলাম না, মানে তখন বিশ্বাস হচ্ছিল, বিশ্বাসের থেকে বড় কথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম পুরো, মানে কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তো বসেছিলাম কিছুক্ষণ লিটারেলি, মানে ভাবতে পারছি না কি হয়ে গেল। তো ওই দিনটা একটা আলাদা মানে মুহূর্ত তৈরি হয়েছিল আমার জন্য, এবং ওই দিনটা আমরা সকলেই, আর প্রথম থেকে আমাদের কারোর মধ্যে এটা ছিল না যে আমাকেই জিততে হবে বা এই ব্যাপারটা একদমই ছিল না। আমরা শুধু ভেবেছিলাম ফাইনালের দিন এত দর্শক আছেন সামনে, ফাটিয়ে একদম পারফর্ম করতে হবে, লোককে আনন্দ দিতে হবে, মানে সমস্ত অডিয়েন্সদের আনন্দ দিতে হবে। তো এটাই মাথায় ছিল, কিন্তু যে প্রাপ্তিটা হয়েছে ওটা সত্যি আমার কাছে বিশাল বড় একটা পাওনা। একদম। দেয়াশিনী, কতটা জীবনটা বদলালো, মানে এই কয়েকটা এই মুহূর্তটার পর কতটা বদলালো শুনে? অনেকটা, মানে বদল তো অনেকটাই এসছে, এবং খুব খুব ভালো লাগছে যখনই পাড়ার থেকেও, মানে যখন বাইরে যাচ্ছি সবাই দেখে খুব খুশি হচ্ছে, এবং যখনই শুনছে যে মানে সবাই জানে এখন যে আমি উইনার হয়ে গেছি, তো সকলে এত খুশি। আর মদনপুরের নাম উজ্জ্বল করেছে। একদম একদম, মদনপুর, পুরো মদনপুরবাসী তো ভীষণ খুশি। আর সব থেকে বড় কথা, ফাইনালের দিন মদনপুরের থেকে অনেকে গেছিল দেখতে। এবং আরেকটা বিশেষ করে আরেকটা কথা যেটা আমি জানাতে চাই, ওটা হলো আমি আজ থেকে প্রায় 10 কি 11 বছর আগে আমি জি বাংলা সারেগামাপার ফিনালে মা বাবা আমাকে নিয়ে দেখতে গিয়েছিল। তো হ্যাঁ, তো এবার যখন আমি ওই মঞ্চটায় গিয়ে দাঁড়াচ্ছি, তখন আমি ওটা ফাইনালের দিনও বলেছিলাম যে আজকে শুধু আমার মা বাবাই নয়, আমার মা বাবার সাথে আমার পুরো ফ্যামিলি এবং মদনপুরবাসী আমাকে জি বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালে আমার জন্য দেখতে এসছে। তো সেটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া ছিল। মানে 10 বছর আগে থেকে এই মঞ্চটার সঙ্গে একটা কানেকশন আছে, তাই তো? এবং কানেকশন আছে, কিন্তু ওই সময় যখন দেখতে গিয়েছিলাম তখন ধারণার বাইরে ছিল যে কোনোদিন আমি মঞ্চে দাঁড়িয়ে গান গাইবো, কিন্তু ইচ্ছা তো সকলেরই থাকে। তো সেইটা দেখতে যাওয়ার পর আমি সারেগামাপায়, তখন আমি গানও শিখতাম না প্রপারলি, তো মানে জাস্ট ওই মা বাবা পড়াশোনার আশেপাশে গানেও দিয়েছে, আঁকাতেও দিয়েছে, সবাই যেরকম করে আশেপাশে একটা শেখার জিনিস, তো সেগুলো আমি শিখতে যেতাম, কিন্তু তখন অত মন ছিল না। তো ওইটা দেখার পর একটু মানে ঠিক আছে যাই, তো জানি হবে না, কিছুই হবে না, কোনো এক্সপেকটেশন নেই, তাও অডিশন দিতে গেছিলাম তার পরের বছর সারেগামাপাতে। তো তখন স্বাভাবিকভাবে কিছুই হয়নি, কিন্তু সেই বছর সারেগামাপায় অডিশন দিতে যাওয়াটা আমার একটা টার্নিং পয়েন্ট হয়। কারণ ওই বছর যখন অডিশন দিতে যাই আমি চান্স পাইনি ঠিকই, কিন্তু আমার দিদা আমার সাথে গিয়েছিল, এবং আমার দিদাকে আমি এখন যেখানে গান শিখি ললিত কলায়, সেখানকার নাম্বার আমার দিদা পায়। তো সেইটা তাও পেয়েও তখনই যে ভর্তি হয়েছিলাম সেটাও না,
তো তারপরে বাড়িতে আসি, এসে বেশ কিছু মাস যায় এবং আমি আমার পাড়াতেই পাশে খেলতে যেতাম। এবার তো খেলতে গিয়ে আমাকে হঠাৎ করে একজন গার্জেন আমাকে জিজ্ঞেস করে, কি রে লিম্পা, পড়াশোনা, আমার ডাক নাম লিম্পা, তো বলছে গান বাজনা ছেড়ে দিয়েছিস? এবার আমার না, আমি ছোটবেলা থেকে খুব সেন্টিমেন্টাল, তো আমার ওটা খুব গায়ে লেগেছিল যে এভাবে বললো ছেড়ে দিয়েছিস। তো আমি মাকে এসে বললাম, মা আমাকে গান শেখাবে? মা বললো, দেখ যদি শিখতে চাস সিরিয়াসলি শিখবি আর সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে, মানে তোমাকে শেখাতে নিয়ে যাব অত দূরে, তো সেটা কিন্তু মন দিয়ে না করলে সেটা আমরা কন্টিনিউ করবো না, যখনই দেখবো ভাগি মারছিস পরের সপ্তাহ থেকে বন্ধ ক্লাস, এতটাই স্ট্রিক্ট। তো আমি বললাম ঠিক আছে করব বলে শুরু তো করে দিয়েছি। এবার তখন আমার মাকে আমার দিদা ব্যাগ খুঁজে 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 একটা চিরকুটে লেখা ছিল নাম্বারটা ললিত কলার, তো সেখান থেকে আমার মাকে নাম্বারটা দেখ সারেগামাপার অডিশন দিতে গিয়ে নাম্বারটা পেয়েছি, এখানে শেখাতে পারিস, খুব ভালো শেখায় শুনেছি। তো সেখান থেকে কন্ট্যাক্ট করা, ওখানে অডিশন দেওয়া, তো ওখানে তারপরে শেখা শুরু করে ধীরে ধীরে আজকে ওখানে শেখার পর থেকে আমার মানে যে এনকারেজমেন্ট বা আমার ইন্টারেস্টটা অনেকখানি গ্রো করেছে। একদমই তাই, মানে দিদার কিন্তু অনেকটা অবদান রয়েছে। আচ্ছা, দিদা দেখেছেন? দিদা ওই দিন গিয়েছিল এবং দিদাও আমাদের বাড়ির প্রায় প্রত্যেকে খুব ইমোশনাল, তো দিদা তো হাওমাও করে কাঁদছে যখনই অ্যানাউন্সমেন্টটা হয়েছে। দিদা খুব খুশি ছিল, সকলে খুব খুশি ছিল। একদম। তো যেদিন তোমার মা মানে কাকিমা যেদিন বললেন যে সিরিয়াসলি করতে হবে, না হলে কিন্তু ছাড়িয়ে দেবো, যে সিরিয়াসলি তুমি করেছিলে, এখন কি বলেন? এই যে মানে সেই সময় যে ভর্তি করিয়েছেন তোমার উপর ভরসা করে, কি বলেন? মানে ঠিক করেছি, তাই তো? একদমই তাই। এবং মায়ের প্রথম থেকে আমাকে পড়াশোনা নিয়ে আমাকে কখনো চাপ বা প্রেশার কিছুই দেয়নি। মা আমাকে সবসময় বলতো তোর যেটা ভালো লাগবে তুই সেটাই করবি। এবং মাও ছোটবেলা অ্যাকচুয়ালি মাও নাচ শিখতো এবং মা নাচ নিয়ে খুব সিরিয়াস ছিল, বাট সেটা বিয়ের পর বন্ধ হয়ে যায়। তো মায়ের সেই যে স্বপ্নটা যেটা পূরণ করতে পারিনি, সেটা আমাকে চিরকালই বলেছে যে এটা আমি তোর মধ্যে দেখতে চাই, আমি চাই তুই এটাকে পূরণ কর। তো সেই জেদটাও মায়ের মধ্যেও ছিল, তো মায়ের থেকে সেটা আমার মধ্যেও এসছে। এবং শুধু তাই না, মায়ের আমাকে চিরকাল মা আমাকে গানের দিক দিয়ে ভীষণ সাপোর্ট করে গেছে। মানে যখনই কোথাও আমি অনুষ্ঠান করতে যেতাম অথবা ছোটবেলা থেকে আমাকে রিহার্সালে নিয়ে যাওয়া, সেটাও অনেক দূরে কলকাতাতেই ছিল, তো এখান থেকে এতখানি জার্নি যাতায়াত। একদমই তাই, মানে এমনও হয়েছে রাত্রি 11টা 11:30 বেজে গেছে, মা আমাকে একা নিয়ে ট্রেনে করে আমরা আসছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও মা আমাকে সেই মানে একা নিয়ে আসছে। এবং বাবারও কাজ থাকতো, তার জন্য বাবা সবসময় যে সাথে যেতে পারতো সেটা না, তো মাই মানে বেশিরভাগ সময়টার আমার পুরো ফ্যামিলি গান বাজনার দিক দিয়ে ভীষণ মানে সাপোর্টিভ। আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে গান বাজনার দিক দিয়ে এত সাপোর্ট করেছে, নইলে হয়তো আজকে এইটুকু জায়গাও পেতাম না। একদম, এইটুকু মানে অনেকটাই পেয়েছে, কিন্তু আরো অনেক পথ চলা বাকি। তার মানে যেটা বুঝলাম যে পরিবারে রক্তেই আছে মিউজিক। একদম, আমার পুরো ফ্যামিলি মিউজিক্যাল, মানে আমার বাবা প্রফেশনালি মিউজিশিয়ান একজন, বাবা অক্টোবর প্লে করেন এবং আমার মা ডান্সার ছিলেন, এবং আমার দাদুও তবলা বাজান। আমার দাদু, আমি ফার্স্টে যার কাছে আমার হাতে খড়ি, মানে আমার দাদুর দিদি, আমার দিদাই হন উনি, তো তার কাছে আমার হাতে খড়ি, তার কাছে আমি প্রথমে শেখা শুরু করি। কিন্তু তখন ওই ছোটবেলা যেটা হয়, অত মন ছিল না বা রেওয়াজ করতে বসার কোনো নামই ছিল না। তো তারপরে ধীরে ধীরে মা ফার্স্টের দিকে জোর করে করে বসাতো, 2 ঘন্টা 3 ঘন্টা রেওয়াজ করতেই হবে, একদম টাইম বাঁধা। তারপরে তো ধীরে ধীরে করতে করতে নিজের ইন্টারেস্ট এসছে। একটা কথা শুনি যে নিজের তো একটা ইচ্ছে থাকে বড় হয়ে কি হব, এখন নিশ্চয়ই গান নিয়ে এগোনো। একদম একদম, আমার যবে থেকে আমি গান শিখছি সিরিয়াসলি 2015 সাল থেকে 16 সাল থেকে, তবে থেকে হালকা বাড়িতে, হ্যাঁ তার আগে হালকা বাড়িতে চর্চা ছিল, ওই আর কি রেওয়াজ ছিল না, কিন্তু গান শিখতে যেতাম, একটু শিখে চলে আসতাম, তারপর ব্যাস বন্ধ। তো এই ব্যাপারটা ছিল, কিন্তু যবে থেকে শেখা শুরু করেছি সিরিয়াসলি, তবে থেকে আমি মানে আর দ্বিতীয় কিছু ভাবিনি, আমি চিরকালই ভেবেছি গান নিয়েই করব, আমি গান নিয়ে করছি যখন, ওইটাই আমার মেন ফোকাস। একদম। আচ্ছা, ছোটবেলায় কি হতে চাইতো দেয়াশিনী, একটু শুনি, যখন গানের প্রতি এতটা এতটা ভালোবাসা তৈরি হয়নি? ছোটবেলায় সেরকম মানে কোনো গোল ওভাবে তো ছিল না, কারণ আমি ক্লাস 5 থেকে আমি গান শেখা শুরু করি, 5 কি 6 থেকে। তো তখন আমার ওরকম কোনো মেয়ে নিয়ে ছিল না, কখনো বলতাম পাইলট হবো, কখনো বলতাম এয়ার হোস্টেস হবো, আমার ওটার প্রতি খুব ছিল, একটা শখ ছিল, তো এরকমই। কিন্তু যবে থেকে মানে টার্গেট, যবে থেকে আমি একদম মানে মন দিয়ে সেট করেছি, তবে থেকে আমার গায়িকা হওয়ারই, প্লেব্যাক সিঙ্গার হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু একটা কথা জানবো দেয়াশিনী, যে অনেক ছোট থেকে লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে থাকা, তাই তো? এবং মানে তার মধ্যে পড়াশোনা, তার মধ্যে আমি দেখছি তুমি ভীষণ ঘরোয়া একজন, মানে সেটা খুব বজায় রেখেছো, ফ্যামিলি নিয়ে থাকা, এটা বোধহয় রয়েছে তোমার মধ্যে। আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড সার্কেল যে খুব বেশি সেটা না, হ্যাঁ আমি বেশিরভাগ টাইমই ফ্যামিলির সাথেই কাটাই, কোথাও ঘুরতে যাওয়া বা সমস্ত কিছু বেশিরভাগই ফ্যামিলির সাথেই হয়।
তো এই যে একটা কথা বলি এবার যে এখন তো বহু মানুষ নিশ্চয়ই তোমাকে আলাদা করে মেসেজ করেন, শুভেচ্ছা এখনো জানানো, মানে আমরা যেহেতু একটু আগে ইন্টারভিউটা করছি, এরপর থেকে নিশ্চয়ই জানাবেন যখন টিভির পর্দায় দেখবেন, বা তার আগেও জানিয়েছেন। কোনোদিন কত অনুরাগীর সঙ্গে দেখা হচ্ছে, কারণ তুমিও তো একদিন কারোর অনুরাগী ছিলে, সেখান থেকে অনেকবার দেখা হয়েছে এবং সেই মোমেন্টগুলো আমার কাছে এত স্পেশাল হয়। বিশেষ করে আমি অনুরাগী থেকেও বড় কথা, আমি আমার নিজে স্কুলে গিয়েছিলাম আজ রেজাল্টটা বেরোনোর পর। তো স্কুলে স্যার ম্যামরা এত হ্যাপি, তাদের মুখে যে হাসিটা সেটা দেখে আমি মানে আমার এত ভালো লাগছিল। এবং শুধু স্যার ম্যাম নন, যারা একদম ফুচকে ফুচকে বাচ্চা 4-5-এ পড়ে হয়তো, তাদের ক্লাসে গিয়েছিলাম, তারা আমাকে জাস্ট ছেঁকে ধরে আমার থেকে অটোগ্রাফ নেবে, মানে আমি কি, কিন্তু তাদের কাছে আমি অনেক কিছু, এরকম একটা ব্যাপার। তো আমার থেকে অটোগ্রাফ নেওয়া থেকে আমি তাদেরকে তাও দিয়েছি একদম, মানে ভালো, পুরো ক্লাস ভর্তি জুড়ে অটোগ্রাফ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দিদি আমার দাও, কেউ আবার দিতে পারছে না, আমার হাতে দাও, আমার জামায় দাও, এরকম ভাবে আর কি। তো যাই হোক, ওগুলো খুব ভালো লাগে। এবং সবাই যখন বলে তোমার গান শুনি টিভিতে, বা তোমার গান শুনতে খুব ভালো লাগে, বা আমার কোনো পার্টিকুলার গান নিয়ে যখন বলে যে এই গানটা খুব ভালো লেগেছিল, তখন সত্যি খুব একটা আলাদা রকম ফিলিংস হয়। একদম। তবে এই জার্নিতে যে মানুষটা সবচেয়ে বেশি সঙ্গে থেকেছেন তাকে একবার আমরা ডাকবো, না হলে হয়তো আজকে এই জায়গাটায় পৌঁছানো না, একদমই হতো না, একদমই হতো না, একদম। আমি তার আগে একটা কথাই জানবো যে এতজন স্টেজে এতজন জাজেস ছিলেন, কে সবচেয়ে প্রিয় দেয়াশিনীর ছিল, এটা একটু শুনে নিই এবার, এখন বলা যেতেই পারে। প্রিয় বলতে আমি তো, আমার টিম লিডার ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যার এবং কৌশিকী চক্রবর্তী ম্যাম, কিন্তু আমি ওই একজনকে কখনোই বলতে পারবো না মানে আমার প্রিয় বলে। কিন্তু হ্যাঁ, আমাকে সত্যি কথা বলতে আমার শুধুমাত্র এমন না যে আমার টিম লিডার আমাকে সাপোর্ট করেছেন, প্রত্যেকটা জাজেস। কারণ হয়তো অনেকেই দেখে থাকবে, সারেগামাপার একদম শুরুতে আমার জার্নিটা বেশ টলমলো ছিল, মানে শুরুর দিকে আমি অডিশন দিয়ে আমি হোল্ডে চলে যাই। তো সেখান থেকে যে জার্নিটা আমার শুরু হয়েছিল, এবং গ্রুমার্সরা, আমি যার কাছে শিখি, জোজো দাদা মানে সীমান্ত সরকার, তারা সকলে মিলে, এবং বিশেষ করে আমি রথিজিৎ স্যারের কথাও বলতে চাই। রথিজিৎ স্যার প্রথম দিন থেকে আমাকে জাস্ট মাথায় একটাই কথা বলতে, তুই পারবি রে আসিনি, তুই পারবি, এই পজিটিভিটিটা আমাকে প্রথম দিন থেকে দিয়ে এসেছিলেন। এবং শুধু রথিজিৎ স্যারই নন, আমাদের যারা গ্রুমার্সরা ছিলেন তারা প্রত্যেকে আমাকে একটাই কথা বলে যে দেয়াশিনী তুই পারবি, তুই শুধু আমাদের কথা মেনে চলে যা। তো আমি শুধু ওইটাই করেছি, আমি সকলের মানে আমার যারা গুরু বা আমি যাদের কাছে ওখানেও শিখেছি যারা গ্রুমার্সরা ছিলেন, তাদের সকলের কথা আমি জাস্ট মানে মন দিয়ে শুনে গেছি, মেনে গেছি। কারণ তখন শুরুটা মানে আমি জাস্ট 0 থেকে শুরু করেছিলাম, মানে আমার এক্সপেকটেশনই ছিল না এত দূর অবধি হয়তো আসতেও পারি, আমার কোনো এক্সপেকটেশন ছিল না। কিন্তু তাদের সাপোর্টে এবং প্রত্যেকজন জাজেস আমাকে গানের পরেও ডেকে ডেকে বেশ কিছু টিপস দিয়েছেন যে দেয়াশিনী এটা করো, এটা করলে বেটার হবে, আমার মনে হচ্ছে তোমার এটা একটু কমতি আছে, এটার দিকে নজর দাও। তো সেই জিনিসগুলো হয়তো আজকে যদি আমি প্রথমের দিকে ওই ধাক্কাটা না খেলাম তাহলে হয়তো আজকে এই সাকসেসটা হতো না। মানে এটা কিন্তু শেখালো যে হোল্ডে থাকলেও পিছিয়ে পড়লেও হাল ছেড়ো না। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আমরা এবার ডেকে নেব দেয়াশিনীর মাকে, কাকিমাকে। কাকিমা একটু চলে আসে এদিকে। যে মানুষটাকে ছাড়া দেয়াশিনীর জার্নিটা অসম্পূর্ণ থেকে যেত, আজ তাকে আমরা পেয়ে গেছি। কাকিমা প্রথমেই, মানে তুমি তখন বাইরে ছিলে বোধহয়, ফার্স্টেই বলে দিয়েছে মা না থাকলে হতো না। এবং মায়ের যে কষ্ট মানে কি স্ট্রাগল, এই যে নিয়ে আসা নিয়ে যাওয়া, সঙ্গে সংসার সামলানো, সেটা তো আমরা মায়েদের কথা ভাবিই না। একটু বলো, তুমি তো সুপার মম, একটু মানে সব কিছু হাসি মুখে কিভাবে সামলেছিলে? আমি সত্যি কথা বলতে কষ্ট যেটা বললে সেটা সত্যিই কষ্টেরই ব্যাপার। কারণ আমি ছোট থেকে ডান্স করতাম, যেরকম ওর একটা টার্গেট যে আমি বড় হয়ে সিঙ্গার হব, সেরকম আমারও ছিল খুব বড় হয়ে বড় নৃত্যশিল্পী হব। আমি ক্লাসিক্যাল ডান্সার ছিলাম। তো যাই হোক, মেয়েদের বিয়ের পরে তো অনেক রকম প্রবলেম হয়। তো সেই প্রবলেম যখন হলো, আমারটা ওই জায়গাটা পুরোটাই স্টপ হয়ে গেল। তো তখন নানা রকম মানে ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছি। তো সেই দুঃখটা সত্যি ভুলতে পারছিলাম না। তো একটাই মানে এখন আমার সেই দুঃখটা একদম চলে গেছে। আমি এটা সব সময়, মানে এটা শুধু ইন্টারভিউতে বলছি তা না, মানে আমি ওকে এমনি সময় বলি যে তুই আমার সব শখ পূরণ করে দিয়েছিস, আমার আর তোর কাছে কোনো ডিমান্ড নেই। এইবার তুই ওঠার জন্য যেটুকু তোকে যা করতে হবে তুই সেটা তোর মতো করে কর। কারণ আমার সত্যি যে ওর একটা এই যে ভারত জোড়া, নাম বলতে গেলে ভারত জোড়া কেন, এটা ইন্ডিয়ার মানে বাইরেও
বাইরেও যে বিদেশে বহু মানুষ জি বাংলাটা দেখে, যে এইটাও পেয়েছে, এইটা আমার কাছে মানে খুব বড় একটা ব্যাপার। এর থেকে ভালো লাগা আমার কাছে আমার লাইফে আর কিছু নেই। তো এটা আমাকে ও যা দিয়েছে, আমি আর আমার ওর কাছে কোনো ডিমান্ড নেই, এটাই আমার কাছে বিশাল পাওয়া একটা। তোমার যে অপূর্ণতা ছিল সেটাকে পূর্ণ করে দিল পুরো মেয়ে। এবং আমি যেটা দেখছিলাম, ও কিন্তু মানে এই যে এত বাইরের জগৎ দেখেছে, কিন্তু তবুও ভীষণ মা ঘেঁষা, ভীষণ দিদা, পারিবারিক। আমি এটা শুরুতেই এসেই আমার এটা খুব মনে হলো, তাই না? এটা বোধহয় প্রাপ্তি এরকম মেয়ে পাওয়া। একদম সত্যি কথা বলছি, মানে আমি নিজের মেয়ে বলে বলছি না, মানে ভীষণ বাধ্য একটা মেয়ে। হ্যাঁ, মানে এখনো অবধি কোনো কিছু না, সত্যি এটা, এবং এটা আশেপাশে সবাই জানে। হ্যাঁ, মানে ওকে ও ধরো কিছু একটা করলো, ওকে যদি বলি না এটা করিস না এটা, এবং ও তার আগে না আমি ওকে সবসময় একটা জিনিস শেখাই, যেটা করবি সবসময় চিন্তা ভাবনা করে করবি। মানে কাজটা করে ফেলার পরে ভাবিস না যে এটা করলাম, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেটা যদি ভেবে চিন্তে, বা ওর এখন যা বয়স, অনেক কিছু ভুল হয়তো হতে পারে, কিন্তু আমি ওর সাথে এবং ওর দিদি আছে, আমি দুই মেয়ের সাথে খুব মানে ফ্রেন্ডলি মিশি, মানে সমস্ত কিছু শেয়ার, এবং সেটাও বলি যে তোদের অনেক রকম কিছু মনে আসতে পারে বা কিছু, সব কিছুটা আমাদের সাথে শেয়ার করবি, এবং মা বাবা সবসময় ভালোটাই চাইবে। তো সেইটা হয়তো ভুল যদি কোনো পদক্ষেপ নেয়, সেটা হয়তো আমি সেটা শুধরে দিতে পারি। তো সেটাই বলি যে সবসময় এই বাধ্য ব্যাপারটা ওর রয়েছে বলে হয়তো ওর সাকসেসটা ও তাড়াতাড়ি আরো পেয়েছে, আমার এটা মনে হয় যে এটাই ব্যাপার। একদম, এই যে এরকম মা পেয়ে খুব লাকি তো নিশ্চয়ই। একদম একদম, আমি তো সেটা সবসময়, আমি মায়ের সামনেও সেটা সবসময় স্বীকার করি। আচ্ছা, যখন জিতলো মেয়ে, নামটা যখন অ্যানাউন্স করলাম, সেই অনুভূতিটা মায়ের শুনি, যে ঠিক মনে কি হচ্ছিল, যে আমার অসম্পূর্ণ স্বপ্ন মেয়ে এইভাবে পূরণ করলো, কি হচ্ছিল একটু শুনি। মানে এটা না বলে বোঝাতে পারবো না, জাস্ট ওই মানে কি বলবো, মানে আমি জাস্ট হা করে আছি একদম। তারপরে সে ওর বাবার আমি মানে জাপটে ধরে আছি, আমি বললাম কি হচ্ছে এটা, মানে খালি কেঁদে যাচ্ছি, মানে ভালো লাগাটা শুধু কেঁদেই যাচ্ছি। এবং শুধু আমি না, আমার ভাই আছে, মানে ও সব দৌড়ে এসে, মানে যে যেভাবে পারছে একজনের ঘাড়ের উপরে উঠে সেই জাপটা সবাই মানে কেঁদে যাচ্ছে, এত আনন্দ একটা ব্যাপার, মানে এটা জাস্ট ভাবতেই পারিনি। এটা মানে এটা না আমার চলছেই, মানে এখনো ওই এখনো, হ্যাঁ ঘোরের মধ্যে এখনো বসে থাকলে সেই হ্যাঁ, যে এরকম মানে এটা কি হলো মানে সেই এই একটা ব্যাপার। একদম, এই ঘোরটা যেন কখনোই না কাটে, কারণ সামনে তো অনেকটা পথ, এরকম বারবার সাফল্যের মুখ দেখুক। যাই হোক, আমরা শেষ করব, কিন্তু কাকিমা ব্যস্ত ছিলেন, তার মধ্যেও বেশি সময় দিচ্ছে, এবং এখনো তো এই ব্যস্ততা চলছে, মিডিয়া আসছে সমানে, আমি দেখছি হাসি মুখেই সবকিছু একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে কাকিমা, কিন্তু এটা মানে আনন্দের চোখে। এটা একদমই মানে ভীষণ আনন্দ, এটা আনন্দ মানে শুধু বলে বোঝাতে পারবো না। মানে এখন রিসেন্ট আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো ওখানে মানে রাস্তা থেকে জাস্ট ওকে মানে শুরু হয়ে গেছে, সত্যি কথা। এবং শুধু তাই না, মানে ওইখান থেকে রাস্তা থেকে ঢোকার মুহূর্ত থেকে যে সেই ফটো তোলা মানে বেচারা একটা ফিশ ফ্রাই হাতে দিয়েছে, একটা কাপড় দিয়েছে, একটু এসো না একটু, মানে এরকম ব্যাপার। তো এটাও একটা আনন্দ, যে এটাও একটা আনন্দ, মানে এইগুলো জাস্ট আগে আমরা দেখতাম, এইগুলো যে নিজের ঘরের মানে আমার নিজের সন্তানের সাথে এই ব্যাপারগুলো হবে, এগুলো জাস্ট ভাবা যায় না। একদম, আমরা শেষ করব, কারণ এরপরও আরো অনেক ইন্টারভিউ বাকি আছে দিয়াশিনী, এখনো ব্যস্ততা কাটেনি, কাটবেও না, এরপরে প্রচুর কাজ থাকবে। শেষ করবো, কিন্তু শেষে এই যে দর্শকদের জন্য সবসময় গান গেয়েছো দিয়াশিনী, আজ আমি চাইবো মায়ের জন্য একটা গান গাও, মাকে উদ্দেশ্য করে কিছু বলে, কারণ এই জার্নিটায় তো মা সবসময় শক্ত করে হাতটা ধরেছিল। তা একটু গানটা গাও। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস, খুব ভালো হোক সামনের দিন। শেষে দর্শকদের কি বলবে, বলে মায়ের জন্য একটা গান যদি গাও। সকলের উদ্দেশ্যে একটাই কথা শুধু বলার আছে, যে সারেগামাপা চলাকালীন আপনারা প্রত্যেকে অনেক সাপোর্ট করেছেন সোশ্যাল মিডিয়া থ্রুতে, এবং আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে অনেক ইভেন যখন এমনও হয়েছে যখন আমি ভালো, আমার পারফরমেন্সটা হয়তো আমি আমার বেস্ট দিতে পারিনি, বা জাজেসের কাছ থেকে সেভাবে কমেন্ট সেরকম ভালো আসেনি, তো তখন
এখনো আমাকে ইভেন সমস্ত দর্শকেরা আমাকে অনেকে মেসেজ করেছেন যে তুমি চিন্তা করো না, তুমি খুব ভালো গাও, তুমি এভাবে গাইতে থাকো, তুমি ঠিক পারবে। আমার সেই মনের জোরটা সবসময় দিয়ে এসছেন। তো দর্শকেরাও পাশে ছিলেন। অবশ্যই, একদমই তাই। এবং আমি আপনাদের উদ্দেশ্যে এই জন্য এই কথাটাই বলতে চাই যে আপনারা শুধু সারেগামাপা চলাকালীন কেন, এরপরেও এখন যে আমার আগামীর পথে যে পথটা হবে সেটা তো আপনারা সবসময় সাথে থাকবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ এতদিন অবধি যেইটুকু সাপোর্ট করে এসছেন সমস্ত কিছুর জন্য, এবং সাথেও আগামী তো আপনাদের প্রত্যেককে পাশে চাই। আর এটা হলো আমার দিদা, ইনি হলেন আমার দিদা। এবং আজকে আমি যেটা বলছিলাম যে ললিত কলার নাম্বার, মানে আমি যেখানে গান শিখি সেটা যেখান থেকে শুরু হয়, যার কাছ থেকে নাম্বার, মানে যে নাম্বারটা কালেক্ট করে আমার মাকে এসে দেন, তো তার থেকে আজকে সমস্তটা শোনা যাক। এটা কি বলবে, মানে এই যে মেয়ে নাতনি দুজনের লড়াই এবং লড়াইয়ের পর জয়, তুমি তো তার সাক্ষী, সঙ্গে ছিলে। আমার মানে বলার কোনো ভাষা নেই, মানে আমি জাস্ট মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। ও যখন জিতলো তখনও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমার হার্টবিট এত বেড়ে গেল না, আমি ভাবছি আমার সাথে যে বন্ধু ছিল তাকে বললাম কি আমার না কিরম যেন লাগছে, বলে তুমি ওঠো, দেয়াসিনী ফার্স্ট হয়েছে। মানে আমি সে আবেগটা মানে এখনো যেন ঘোরের মধ্যে আছে আমি। আর আমার মানে অনেক জন্মের তপস্যার ফল, আর ঠাকুর ঈশ্বর আছেন, মা সরস্বতী। আমি সবসময় মা সরস্বতীকে বলি তুমি ওর সাথে থেকে ঠিক পথ দেখিয়ে নিয়ে চলো। আমি এই মা সরস্বতীর উপর খুব খুব বিশ্বাস করি, মানে অন্ধবিশ্বাস যাকে বলে আর কি। মা সরস্বতী ছাড়া কিছু করেন না, এইটুকু না, আর কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। আমার সারেগামাপাতেও গাওয়ার মধ্যে, এবং আমি এর আগেও বহুবার অনেক জায়গায় এই গানটা গেয়েছি। তো মায়ের পছন্দের গান হলো, আমার কণ্ঠে মায়ের পছন্দের গান হলো তেরে মেরে বিচ মে, লতা মঙ্গেশকর জি গাওয়া এক দুজেকে লিয়ে ফিল্ম থেকে। তো সেই গানটা আমি গাইছি। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। एक डोर खींचे दूजा दौर चलाए, एक डोर खींचे दूजा दौर चलाए, कच्चे धागे में बंधा चलाए, ऐसे जैसे कोई हो, ऐसे जैसे कोई दीवाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। थैंक यू so much.